আজ 6ই জুলাই 2024 সাল। আজকের এই শুভ দিন পশ্চিমবাংলার রক্ষাকর্তা, আমাদের নয়নের মণি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 123তম জন্মদিবস উপলক্ষে আমি দেবপ্রসাদ চৌধুরী পূর্ব বর্ধমান জেলার অধীনে পূর্বস্থলী 1 নম্বর মণ্ডলের অন্তর্গত পুটসুরি গ্রামের আমাদের 144 নম্বর বুথে আমার বাড়িতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শুভ জন্মদিন পালনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। প্রথমেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে প্রতিকৃতি, এই প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিন, ছড়িয়ে দিন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান ভুলছি না, ভুলব না। ভুলছি না, ভুলবো না। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি। জয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লহ প্রণাম। লহ প্রণাম, লহ প্রণাম। এবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে একটি সঙ্গীত আমারই লেখা। এই সঙ্গীতটি আমি পরিবেশন করব আমার সঙ্গে, গাইলে একসঙ্গে। কাগজটা নাও না। মৃত্যুঞ্জয়ী শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে এই সঙ্গীত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস উপলক্ষে এই সঙ্গীতটি আমি রচনা করেছি। এই সঙ্গীত কোরাস আকারে গাইলে ভালো হয়, কিন্তু যেহেতু আমি আমার বাড়িতে করছি, আমরা দুজনাই একটু সুর মেলাবার চেষ্টা করছি। আমি গাই। জুলাইয়ের 6 তারিখ আসে বারবার, স্মরণীয় দিনে যে ভারত মাতার। বলো, জুলাইয়ের 6 তারিখ আসে বারবার, স্মরণীয় দিনে যে ভারত মাতার। পূর্ণ এ তিথি গো আনে সেই স্মৃতি গো। শুনে বলবে, পূর্ণ এ তিথি গো আনে সেই স্মৃতি গো। জাতি পেল চেতনার জন্মে যাহার, জাতি পেল চেতনার
জন্মে যাহার বিস্ময়ে হানিল যে রত্ন যে মার বিস্ময়ে হানিল যে রত্ন যে মার একসঙ্গে বলবে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় 1901 সালে 6ই জুলাই জন্ম নিল যে এই বাংলায় 1901 সালে 6ই জুলাই জন্ম নিল যে এই বাংলায় জীবনে তিনি করেনি কো ভয় আবার বলো জীবনে তিনি করেনি কো ভয় জীবনে তিনি করেনি কো ভয় পেয়েছিল জননী আশিস ভয় ফের বলো জীবনে তিনি করেনি কো ভয় পেয়েছিল জননী আশিস ভয় মনে নাই বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন মনে নাই বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন বলিদান হলো তার রহস্যময় বলিদান হলো তার রহস্যময় জুলাইয়ের 6 তারিখ আসে বারবার স্মরণীয় দিনে যে ভারত মাতার জুলাইয়ের 6 তারিখ আসে বারবার স্মরণীয় দিনে যে ভারত মাতা পূর্ণ এ তিথি গো আনে সেই স্মৃতি গো পূর্ণ এ তিথি গো আনে সেই স্মৃতি গো জাতি পেল চেতনার জন্মে যাহার বিস্ময়ে হানিল যে রত্ন যে মার জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় 1901 সালে 6ই জুলাই জন্ম নিল যে এই বাংলায় 1901 সালে 6ই জুলাই জন্ম নিল যে এই বাংলায় জীবনে তিনি করেনি কো ভয় জীবনে তিনি করেনি কো ভয় পেয়েছিল জননী আশিস ভয় মানে নাই বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন মানে নাই বিঘ্ন স্বাধীনতা স্বপ্ন বলিদান হলো তার রহস্যময় ভারত
মাতা কি, জয় ভারত মাতা কি, জয় ভারত মাতা কি। জয়। ওনার স্মরণে আরেকটি সঙ্গীত আমি পরিবেশন করছি। এটা না, এটা দেখি মানে এইটা শুনবে, শুনে বলবে। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি, ফুটেছে পদ্মরাজি। কোথা তুমি ওগো মৃত্যুঞ্জয়ী, শ্যামা প্রসাদ মুখার্জি। ফের বলো। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি। কোথা তুমি ওগো মৃত্যুঞ্জয়ী, শ্যামা প্রসাদ মুখার্জি। যোগ মায়া দেবীর বেদনায় অশ্রু দেখেছিলে তুমি বীর। শুনবে, শুনে বলবে, ফের বলো। যোগ মায়া দেবীর বেদনায় অশ্রু দেখেছিলে তুমি বীর। ঘুচাতে মায়ের বেদনায় অশ্রু ত্যাজিলে সুখের নীড়। ফের বলো। বেদনায় অশ্রু দেখেছিলে তুমি বীর। ঘুচাতে মায়ের বেদনায় অশ্রু ত্যাজিলে সুখের নীড়। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি। কোথা তুমি ওগো মৃত্যুঞ্জয়ী, শ্যামা প্রসাদ মুখার্জি। আশুতোষের যোগ্য তুমি, আশুতোষের যোগ্য তুমি, শ্যামা মায়ের আশিস বহ। আশুতোষের যোগ্য তুমি, শ্যামা মায়ের আশিস বহ। প্রসাদ লোভিচ, প্রসাদ লোভিচ ভারত মায়ের লহ। হে বীর হে বীর প্রণাম লহ। হে বলো। শ্যামা মায়ের আশুতোষের যোগ্য তুমি, শ্যামা মায়ের আশিস বহ। প্রসাদ লোভিচ ভারত মায়ের লহ। হে বীর প্রণাম লহ। বাংলার জনক ভুলিনি তোমারে, বাংলার জনক ভুলিনি তোমারে, ভুলিব না কোনো দিন। বাংলার জনক ভুলিনি তোমারে, ভুলিব না কোনো দিন। শপথ নিলাম তোমার মন্ত্রী, শপথ নিলাম তোমার মন্ত্রী, হবে না দেশ পরাধীন। শুভ দিন আজি এসেছে ফিরিয়া, ফুটেছে পদ্মরাজি। কোথা তুমি ওগো মৃত্যুঞ্জয়ী, শ্যামা প্রসাদ মুখার্জি। ভারত মাতা কি, জয় ভারত মাতা কি জয়। এবার আমি ওনার, আমাদের বাংলার নয়নের মণি, এবার সোজা মনে থাক, মনে থাক।
আমি সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলতে চাই। আমাদের বাংলার গর্ব, বাংলার অভিমান, বাংলার স্বাভিমান, ভারত মায়ের সম্মান, পশ্চিম বাংলাকে রক্ষা করেছিলেন আমাদের এই নয়নের মণি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার জীবদ্দশায় উনি যে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে মাত্র 52 বছর বয়সেই ওনার জীবন আহুতি দিতে হয়েছে এই ভারতবাসীর কল্যাণে। স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ বাংলার নয়নের মণি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আত্মবলিদানের মাধ্যমে তিনি যে রূপরেখা রচনা করে গেছেন, ওনার যে স্বপ্ন ভারতবর্ষের মানুষের জন্য, যে মন্ত্র উনি আমাদের দিয়ে গেছেন, সেই মন্ত্র হলো ওনার সেই বাণী, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে তার প্রতিশোধ নাও। এই যে অমোঘ বাণী, তার সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের জনতা জনার্দনের জন্য তিনি জিহাদ ঘোষণা করেছিলেন। তৎকালীন সময়ে যখন ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যে সরকার চলছিল, সেই সরকারেই মহাত্মা গান্ধীজির আদেশ অনুসারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ওনাকে স্থান দেওয়া হয়েছিল। এবং জওহরলাল নেহরু প্রচণ্ড একজন শিক্ষাবিদ, একজন বিশাল আইনজ্ঞ, সর্বকনিষ্ঠ উপাচার্য, দুবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাত্র 23 বছর বয়সে তার যে অবদান, সেই অবদানের পূর্ণ ব্যাখ্যা করতে গেলে বহু সময় লাগবে। তাই আমাদের আজকের দিনে আরও অনেকগুলি কর্মসূচি আছে বিভিন্ন জায়গায়। আমাদের পূর্বস্থলীতে শিল ভবনে এক সেমিনার আছে, সেই সেমিনারে অংশগ্রহণ করতে হবে। পূর্বস্থলীতে রক্তদান শিবিরের অনুষ্ঠান আছে। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচনের যে পূর্ব পরিকল্পিত নির্ধারিত কর্মসূচি আছে, সেই কর্মসূচিতেও অংশগ্রহণ করবার জন্যে আমার কাছে আবেদন করেছেন আমাদের শ্রদ্ধেয় বর্ধমান পূর্ব জেলার মাননীয় সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয়। ওখানে আরও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। তাই আমি সংক্ষিপ্ত আকারে দু চার কথা আমি বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতিতে যোগ দেওয়াকে স্বাগত জানান মহাত্মা গান্ধীজি। গান্ধীজির ভাষায় পণ্ডিত মদনমোহন মালব্যের পর হিন্দুদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন বলিষ্ঠ, হিন্দুত্বের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে এবং প্রকৃত ভারতবর্ষের কল্যাণকামী একজন সৎ নির্ভীক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মহাত্মা গান্ধীজি পর্যন্ত ওনাকে স্বীকৃতি দিয়েছেন যে সেই সময়
যখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে দায়িত্বভার গ্রহণ করবার জন্যে গান্ধীজি অনুরোধ করেন, তার উত্তরে মহাত্মা গান্ধীজিকে উনি বলেছিলেন যে আপনি তো আমাদেরকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করেন, আমাদের সাম্প্রদায়িক রাজনীতি কি আপনারা মেনে নিতে পারবেন? তার উত্তরে মহাত্মা গান্ধীজি বলেছিলেন, সমুদ্র মন্থনের শেষে সমস্ত বিষ যেমন দেবাদিদেব মহাদেব ধারণ করেছিলেন, তেমনি ভারতীয় রাজনীতির সমস্ত বিষ ধারণ করবার জন্য তো কাউকে দরকার, তাই তোমাকেই আমি চয়ন করেছি। গান্ধীজির এই মুখার্জির যোগ্যতা ও তার নেতৃত্ব গুণ সম্পর্কে জানতেন, তাই তিনি প্রায় জোর করে জওহরলাল নেহরুকে বাধ্য করেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে গুরুত্বপূর্ণ শিল্প মন্ত্রক নিতে। হিন্দু মহাসভার যোগ দেওয়ার পর প্রথম 1 বছর মুখার্জি সম্পূর্ণ বাংলাকে চষে ফেলেন। সমস্ত ভেদাভেদ মুছে গিয়ে অস্তিত্ব রক্ষার জন্য তিনি হিন্দুদেরকে একজোট হওয়ার আহ্বান জানান। সারা বাংলায় তার নেতৃত্বে হিন্দু মহাসভা জীবন্ত হয়ে ওঠে। শ্রী মুখার্জির নেতৃত্ব গুণ সম্পর্ক বীর সাভারকর আগেই পরিচিত ছিলেন। হিন্দু মহাসভাকে সারা বাংলায় জীবন্ত করে তোলার সাফল্য শ্রী সাভারকরকে উৎসাহিত করেন। হিন্দু মহাসভার যোগ দেওয়ার 1 বছরের মধ্যে সাভারকর তাকে হিন্দু মহাসভার সর্বভারতীয় কার্যকরী সভাপতি ঘোষণা করে সমস্ত সাংগঠনিক শক্তি তার হাতে তুলে দেন। এবার শুরু হয় শ্রী মুখার্জির সর্বভারতীয় স্তরে হিন্দু মহাসভাকে শক্তিশালী করার জন্য ব্যাপক ভারত ভ্রমণ। ইতিমধ্যেই তিনি সর্বভারতীয় নেতা হিসেবে পরিচিত হয়েছিলেন। শ্রী মুখার্জির জ্ঞান, নেতৃত্ব শক্তি, লক্ষ্যের প্রতি সমর্পণ এবং বাচনভঙ্গি মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার অদ্ভুত ক্ষমতা তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলেন। সারা দেশের হিন্দুদের কাছে তিনি আশার আলো হিসেবে দেখা দেন। 1940 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লাহোর আয়োজিত এক সভায় শ্রী মুখার্জি বলেন, আমি মনে করি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভারতের মেঘাচ্ছন্ন আকাশে একমাত্র আশার কিরণ। শ্রী মুখার্জি বাংলার তৎকালীন মুসলিম লীগের নানা ধরনের হিন্দু বিরোধী পদক্ষেপ এক এক করে রুখে দিয়েছিলেন। অন্যদিকে মুসলিম লীগ প্রশাসনের সর্বস্তরে নিজেদের লোক বসানোর খেলায় মেতে উঠেছিলেন। লীগ সরকারের এবার শিক্ষা ব্যবস্থাকে নিজের আয়ত্তে আনবার প্রচেষ্টা শুরু করেন। সারা মাধ্যমিক শিক্ষাকে সরাসরি সরকারি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, যাতে শিক্ষার জেহাদীকরণ করা যায়। কারণ তখন পর্যন্ত মাধ্যমিক শিক্ষা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রাধিকার। যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনা কঠিন, তাই লীগ সরকারের সরাসরি মাধ্যমিক শিক্ষাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতার বাইরে এনে মাধ্যমিক শিক্ষা বোর্ডের হাতে তুলে দেয়, যেখানে লীগ সদস্যরা ছিল সংখ্যাগরিষ্ঠ। শ্রী মুখার্জি এর ব্যাপক বিরোধিতায় নামেন। আইনসভার ভেতরে এবং বাইরে ব্যাপক জনমত গড়ে তোলেন। এই আন্দোলন শিক্ষিত হিন্দু ও মুসলমান দুই সমাজের লোকেদের কাছে মান্যতা পায়। এমনকি ব্রিটিশের মধ্যেও অনেকে শ্রী মুখার্জির সমর্থনে এগিয়ে আসেন। হিন্দু মহাসভার সেই আন্দোলনকে কংগ্রেসও সমর্থন করতে বাধ্য হয়। ফলে বিধান পরিষদ এর বিরুদ্ধে প্রচণ্ড বিরোধ শুরু হয়। মাধ্যমিক শিক্ষা এবং বিলের বিরোধিতার সূত্রে আমরা মুখার্জির সাংবিধানিক জ্ঞান ও প্রতিভার পরিচয় পাই। এই বিরোধিতা রাস্তায় নেমে
কোনো বিরোধী আন্দোলন ছিল না, বরং এটা ছিল সংসদীয় বিরোধ। আইনসভার ক্ষমতা বনাম সরকারের ক্ষমতার লড়াই। আইনসভায় নাকানি চুপানি খেয়ে লীগ সরকার বাংলায় দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেয়। ঢাকা, নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ নানা জায়গায় ব্যাপকভাবে হিন্দু হত্যা নিধন যজ্ঞ শুরু হয়। শ্রী মুখার্জি বিপদের এই সময়ে হিন্দুদের পাশে দাঁড়ান। ঢাকায় যেতে চাইলে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে বাধা দেয়, কিন্তু অনেক কৌশল অবলম্বন করে শ্রী মুখার্জি ঢাকায় পৌঁছান। তিনি সরাসরি ঢাকার নবাবের বাসভূমিতে পৌঁছে যান এবং দাঙ্গা হাঙ্গামা বন্ধ করার কথা বলেন। তাদের মধ্যে নরমে গরমে কি কথা হয়েছিল জানা যায়নি আজও, কিন্তু দাঙ্গায় উস্কানি দাতা নবাব সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। শ্যামাপ্রসাদ তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে 5 দিন থেকে দাঙ্গা প্রভাবিত এলাকায় ভ্রমণ করেন ও মুসলিম লীগের আসল মুখ বিশ্ব সংবাদ মাধ্যমের কাছে একে একে তুলে ধরেন। যেহেতু বাংলায় মুসলিম লীগের ভয়ে ভীত সংবাদ মাধ্যম জগৎ, সারা ভারতবর্ষে কংগ্রেস পোষিত সংবাদ জগৎ হিন্দু নির্যাতনের সেই তথ্য কিছুতেই সংবাদ মাধ্যমে আনতে আগ্রহ প্রকাশ করত না। তাই তিনি একে ব্রিটিশ মিডিয়ার নজরে আনার প্রয়াস করেন। শ্রী মুখার্জিকে লীগের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খোলার জন্য বারে বারে অনুরোধ জানান। শেষ পর্যন্ত গান্ধীজির শ্যামাপ্রসাদের আন্দোলনকে সমর্থন জানান। ফলে সারা দেশের মানুষ মুসলিম লীগের হিন্দু নির্যাতনের কথা জানতে পারে। 1941 সালে শ্রী মুখার্জি ফজলুল হককে মুসলিম লীগের ক্যাম্প থেকে বের করে নিয়ে আসেন। সেই সাথে হিন্দু মহাসভা, কৃষক প্রজা পার্টি ও কংগ্রেস একসঙ্গে সরকার গঠন করেন। ঠিক ছিল যে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী, তখন তাই বলা হতো, এবং ঠিক পরের স্থান অর্থাৎ কংগ্রেসের নেতা শরৎ বসু পরের পাবেন ব্রিটিশের হঠাৎ শরৎ বসুকে গ্রেপ্তার করেন। ফজলুল হকের সেই মন্ত্রিসভায় মুখার্জিকে দায়িত্ব দেওয়া হয়। এই মন্ত্রিসভায় এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে এই মন্ত্রিসভাকে তৎকালীন সময়ে শামা হক মন্ত্রিসভা বলে বলা হতো। তখন বাংলার হিন্দু মুসলমান দুই ধর্মের মানুষের মধ্যে সদ্ভাব বজায় ছিল, কারণ জেহাদি মুসলমানরা জানত শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভায় রয়েছেন। চারিদিকে মুসলিম লীগের জনপ্রিয়তা কমতে থাকে। 1942 সালে তিনি ব্রিটিশ গভর্নরকে চিঠি লিখে বলেন, ব্রিটিশ ভারতের ইতিহাসে প্রথমবার আমাদের কিছু গণতান্ত্রিক অধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। শত বিচ্যুতি সত্ত্বেও এই সংবিধান হিন্দু মুসলমানকে একযোগে কাজ করার সুযোগ করেছেনও তিনি। তাই সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, তাতে ব্রিটিশ সংবিধানের অসারতা কিছুতেই সমর্থনযোগ্য নয়। ইংরেজদের মধ্যেও মুসলিম লীগের বিরোধিতা শুরু হয়। একদা মুসলিম সমাজও শ্যামাপ্রসাদ মুখার্জির কাজে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। শ্রী হক বলতেন, শ্রী মুখার্জি হিন্দু মহাসভার নেতা, এটা ভুলে যান। আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে হিন্দুদের মধ্যে এর থেকে বেশি উদার ও মুসলিমদের হিতাকাঙ্ক্ষী এই মহামানব বাংলার নয়নের মণি শ্যামাপ্রসাদ মুখার্জি। ওনার আরও ইতিহাস আপনারা কল্পনা করতে পারবেন না। উনি শিল্পমন্ত্রী হিসেবে উনি যে বিষয়গুলি আলোকপাত করেছেন, যা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্ত বিহারে যে সার কারখানা কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্যে, চাষিদের আর্থিকভাবে উন্নয়নের জন্য আধুনিক
চাষের সরঞ্জাম এবং সার থেকে বিভিন্ন সামগ্রী যাতে মানুষ সুলভ মূল্যে পেতে পারে তার জন্যে বন্ধ হয়ে যাওয়া বিহারের সার কারখানা উনি প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে প্রচণ্ড পরিশ্রম করে বিহারে তিনি সেই সার কারখানার পুনরায় চালু করার ব্যবস্থা করেন। উনি দেশলাই কারখানা, আপনারা হয়তো জানেন না যে তামিলনাড়ুতে দেশলাই কারখানার মৃতপ্রায় অবস্থা, সেই দেশলাই কারখানাকে পুনরুজ্জীবিত করবার জন্যে জার্মানের সঙ্গে কথাবার্তা বলে দেশলাই কারখানার উনি পুনর্নির্মাণের যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন আজকে ভাবতেও অবাক লাগে। উনি চিত্তরঞ্জন রেলওয়ে ইঞ্জিন কারখানার নির্মাণ করলেন। সেই রেলওয়ে ইঞ্জিন আজকে গোটা ভারতবর্ষের রেল বিভাগের উনি যে একজন কর্ণধার এটা অস্বীকার করার উপায় নাই। ওনার জীবদ্দশায় উনি আরও অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের জন্য উনি কাজ করেছেন। জওহরলাল মন্ত্রিসভায় ওনার যে মন্ত্র, সেই মন্ত্রকে পাথেয় করে উনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভাতে জেহাদ ঘোষণা করলেন যে আমার ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের জন্য এক নিশান, এক বিধান, এক প্রধান, কর মুক্ত বাসস্থান, ঋণ মুক্ত কৃষাণ, শোষণহীন হিন্দুস্থান। তাই এক আইনকে প্রাধান্য দেবার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন জেহাদ ঘোষণা করে ব্যগ্র কণ্ঠে জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি এক আইন, এক বিধান, এক প্রধানকে প্রাধান্য দেবার জন্যে তিনি ব্যাপকভাবে গণ আন্দোলনকে নেতৃত্ব দিলেন। ইতিমধ্যেই এই হিন্দু মহাসভার পরে ভারতীয় জনসংঘের যে রাজনৈতিক দলের জন্ম, সেই জনসংঘের উনি সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন সময়ে ওনার জীবদ্দশাতেই জনসংঘ, সেই সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আমাদের লালকৃষ্ণ আদবানি, প্রয়াত বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, সুকুমার বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বিষ্ণুকান্ত শাস্ত্রী, মুরলী মনোহর যোশী, এদের তত্ত্বাবধানে সেদিন জনসংঘের সৃষ্টি হলো। সেই জনসংঘ থেকে 35 জন সাংসদ নির্বাচিত হয়েছিল আমাদের এই বাংলা থেকে। ওই যে কলকাতার দক্ষিণ কলকাতা থেকে তৎকালীন সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘের রাজনৈতিক দূরদৃষ্টিতা এবং তার যে বিশাল রাজনৈতিক অবদানের সুফল, দক্ষিণ কলকাতা থেকে তিনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যান এবং ওনার মনের মধ্যে এমনভাবে তিনি ব্রত নিয়েছিলেন ভারত মায়ের জন্যে তিনি অনেক কিছু করতে চান। সেই অনেক কিছু করতে যাওয়ার মধ্যেই আরও বহু ইতিহাস আছে, বহু ঘটনা আছে। সেই ঘটনার একটার পর একটা ব্যাখ্যা করার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই ওনার শেষ যে কাশ্মীর যাত্রা করবার উনি দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করলেন এবং উনি 1951 সাল 52 সাল গোটা ভারতবর্ষের রাজনীতির আকাশে এক সুনামির ঝড় আছড়ে পড়ল। গোটা ভারতবর্ষের হিন্দু সমাজকে এবং জনসংঘ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তত্ত্বাবধানে সেদিন তিনি এক গণ আন্দোলনের চেহারাকে সার্থক রূপ দিয়ে তিনি কাশ্মীর যাত্রার সূচনা করলেন। কাশ্মীর যাত্রা করে উনি যাত্রা করলেন এই কারণে যে কাশ্মীরে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে যে কঠোরতম আইন প্রণয়ন সংবিধানে জোর করে ঢুকিয়ে দিয়ে 370 ধারা নামক একটি ধারাকে সেই
কাশ্মীরবাসীর জন্য বিশেষ আইনি ব্যবস্থা লাগু করা হয়েছিল, যদিও তৎকালীন সময়ে সেটা টেম্পোরারি আইন হিসেবেই প্রচলন ছিল। সেই আইনের মাধ্যমে এমন বিভীষিকা, সেই আইনের মধ্যে গোটা ভারতবাসীর কাছে এমন একটা বিষ বৃক্ষ, সেই আইন থাকাকালীন কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ বিশেষ করে মুসলিম সমাজের মানুষদের জন্য এমন বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল যে 50 পয়সা কেজি দরে বাসমতি চাল খাবে, 1 টাকা কেজি ভোজ্য তেল, 1 টাকা কেজি ডাল, 80 পয়সা কেজি দরে চিনি, এই রকমভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস কাশ্মীরের ওই মুসলমানরা এই সুবিধা ভোগ করবে। এই আইন এমনভাবে বলবৎ করা হয়েছিল শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের এবং মুসলমানদের ভোটকে কুক্ষিগত করবার জন্য। সেদিন এই জঘন্যতম বিষ ও বৃক্ষ এই আইনকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর তার সুফল, সেই আইন থাকার জন্য গোটা ভারতবর্ষের মানুষের মাথার উপরে তৎকালীন সময়ে, আমি এই স্ট্যাটিস্টিক্স বলছি, আমার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন 1998 সালে 96 সালে উনি যে প্রধানমন্ত্রী রূপে 13 দিনের সরকার, 13 মাসের সরকার, তারপরে পুরো মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকগুলো সমস্যার সমাধানের সম্মুখীন করতে হয়েছে আমাদের বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে। তাই অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল যে প্রয়াত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে মন্ত্র, কাশ্মীরে 370 ধারাকে অবিলম্বে বিলোপ করবার জন্যে আমাদের রাজনৈতিক এজেন্ডাই ছিল ভারতীয় জনতা পার্টির। সেই এজেন্ডার মধ্যে প্রধান এজেন্ডা ছিল কাশ্মীরের 370 ধারা আছে তাকে অবিলম্বে উচ্ছেদ করে ভারতবাসীর মাথা থেকে ঋণের বোঝাকে কমিয়ে নিয়ে আসা। তাই অটল বিহারী বাজপেয়ী তথ্য সংগ্রহ করলেন এবং আমি যে স্ট্যাটিস্টিক্স বলছি 1998 সালের স্ট্যাটিস্টিক্স বলছে কাশ্মীরে 370 ধারা লাগু থাকার জন্যে, কাশ্মীরে মুসলমানদেরকে এই বিশেষ সুবিধা দেওয়ার জন্য গোটা ভারতবর্ষের মানুষকে দৈনিক করের মাধ্যমে তার আর্থিক যোগান দিতে হয়েছে ভারতবর্ষের সরকারকে। আপনারা অনেকেই জানেন না, জানার চেষ্টা করেন না, বিজেপির বক্তব্য শোনেন না, বিজেপির তথ্য সংগ্রহ করেন না। এটা হচ্ছে একটা অভিশাপ। আপনারা জানেন এই আইনটা থাকার জন্যে তৎকালীন সময়ে অর্থাৎ 1998 সালের যে স্ট্যাটিস্টিক্সের কথা আমি বলছি, 5,57,000 কোটি টাকা অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের বোঝা নিয়ে বিগত দিনে অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হবার আগে এই ঋণের বোঝা মাথায় নিয়ে আমার প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন এবং তিনি পদক্ষেপ নিয়েছেন। প্রথম পদক্ষেপ হলো ভারতবর্ষের মানুষের মাথা থেকে ঋণের বোঝা কমাতে হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এসেছে। আর তৎকালীন দিনে বিগত 45 বছর ধরে যারা সরকার চালিয়েছে, এই বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নিয়েছে, এই ঋণের সুদ মেটানোর জন্যে আবার বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষাবৃত্তি করে ঋণ নিয়েছে। তৎকালীন সময়ে যে স্ট্যাটিস্টিক্স বলছে বছরে এই ঋণের সুদ মেটানোর জন্য 75,000 কোটি টাকা, প্রতি বছর 75,000 কোটি টাকা সেই ঋণের সুদ মেটাতে ভারত সরকারকে খরচা করতে হতো। এই যে ব্যাধি, এই যে কাশ্মীরের 370 ধারা লাগু থাকার জন্যে তৎকালীন সময়ে একটা শিশু জন্মগ্রহণ করলে ভারতবাসীর মাথায় 20,000 টাকা ঋণের বোঝা নিয়ে একটা শিশুকে জন্মগ্রহণ করতে হতো। তাই এই অভিশাপকে মুক্ত করবার জন্যে তিনি প্রথম 13 মাসের সরকারে
সিদ্ধান্ত নিলেন এবং $30 মিলিয়ন উনি ঋণ পরিশোধ করলেন বিশ্ব ব্যাংকে এবং বিদেশের কাছে যে ভারতবর্ষের স্বর্ণ ভাণ্ডার বন্ধক দিয়ে সরকার চালিয়েছিল, সেই আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেশের মানুষের আর্থিক সুবিধা এবং তাদের নিরাপত্তার জন্য একের পর একটা উনি যোজনা ঘোষণা করেছিলেন। তৎকালীন সময়ে অটল বিহারী বাজপেয়ী 37টা জনমুখী যোজনা ঘোষণা করেছেন। আরো বহু ইতিহাস আছে, সেই ইতিহাস ব্যাখ্যা করার এটা মঞ্চ নয়। এই ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা নিবেদন করবার জন্যে এই কাশ্মীরের 370 ধারাকে চিরতরে শেষ করে দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ নায়ক। বিভিন্ন রাষ্ট্রের কাছে যে জনমত সমীক্ষা এবং বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে সমীক্ষা হয়, সেই সমীক্ষায় একবার নয় 5বার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে গোটা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। উনিও অটল বিহারী বাজপেয়ীর মন্ত্র শিষ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মন্ত্রে দীক্ষা নেওয়া, স্বামী বিবেকানন্দের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে ডক্টর আমাদের আজকের প্রধানমন্ত্রীও রাজনীতিতে একটা বিশ্ব রেকর্ড করেছেন। এ ঘটনা আপনারা অবশ্যই জানেন। আমার ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমরা যে দীর্ঘ এজেন্ডা রাজনৈতিক মঞ্চে, আমি বিশেষ করে কয়েক হাজার রাজ্যের বিভিন্ন জেলায়, এমনকি কলকাতাতেও বিভিন্ন জায়গায় জনসভায় আমার বক্তব্যের প্রধান এজেন্ডা ছিল যে কাশ্মীরের বুকে 370 ধারাকে আমরা বিলোপ করতে চাই, আর অবিজেপি কোনো রাজনৈতিক দল এটাকে সমর্থন করত না। তাই আমি বক্তব্য রাখতে আরম্ভ করলে, কাশ্মীরের 370 ধারা বিলোপের কথা বললে, তার পূর্ণাঙ্গ বিস্তারিত ব্যাখ্যা করতে আরম্ভ করলে, স্টেজের পিছন থেকে আমি বক্তব্য রাখছি, আমার হাতে চিরকুট ধরিয়ে দেওয়া, আমার পাঞ্জাবির ঝুল ধরে টেনে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরকম বহু দৃষ্টান্ত আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। তো এই কাশ্মীরের বিষ বৃক্ষকে সমূলে উৎখাত করলেন আজকের প্রধানমন্ত্রী, যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। উনি যখন 370 ধারা বিলোপ করলেন, চিরতরে 370 ধারা বিলোপ করার মাধ্যমে উনি গোটা বিশ্বের রাষ্ট্রনায়কদের কাছে বার্তা দিলেন। কেন বার্তা দিলেন? গোটা বিশ্বে একটা আলোচনা চলতো যে কাশ্মীরের 370 ধারা কোনোদিন বিলোপ করতে পারবে না ভারতবর্ষের কোন সরকার। তাই অটল বিহারী বাজপেয়ী আমাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে থাকলেও নির্বাচনী ইশতেহারে 370 ধারা বিলোপ, রাম মন্দির এবং 3 তালাককে আমরা সমূলে শেষ করবার যে সংকল্প ছিল, কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য, 2/3 মেজরিটি না থাকার জন্যে অটল বিহারী বাজপেয়ী যে সংকল্প নিয়েছিলেন 370 ধারাকে বিলোপ করব, উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করব, সেই সংকল্প সম্পূর্ণ করতে পারেননি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, প্রচণ্ড গর্ববোধ করি আমার প্রধানমন্ত্রীর জন্য। আমার প্রধানমন্ত্রী ভারতবর্ষ নয়, সারা বিশ্বের কাছে
তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওনার নেতৃত্বে 2014 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে 282 জন বিজেপির একক প্রচেষ্টায় সংসদ নির্বাচিত করলেন এবং এনডিএ জোটের 2014 সালেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও তখনও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেননি যে কাশ্মীরের 370 ধারাকে বিলোপ করার এবং রাম মন্দির গড়ার যে সংকল্প ওনার মনের মধ্যে ব্রত ছিল, কিন্তু তখনও নেননি 2014 সালের সরকার থাকাকালীনও। তারপরে 2019 সালের যে নির্বাচন, 2019 সালের নির্বাচনে গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বের আকাশ বাতাস তোলপাড় করে 2019 সালে নরেন্দ্র মোদী আবার বিপুল বিক্রমে প্রধানমন্ত্রী হলেন। 303 জন সাংসদকে নির্বাচিত করলেন এককভাবে বিজেপির ভোটে, বিজেপির নেতৃত্বে 303 জন সাংসদ নির্বাচিত হলেন এবং সংসদে এনডিএ জোটের আরও সমন্বয় সাধনের মাধ্যমে 350-র ওপরে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করার মধ্যে দিয়ে সেদিন প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তগুলো একের পর এক নিলেন। কাশ্মীরের 370 ধারাকে চিরতরে উনি বিলোপ করলেন। আমাদের নয়নের মণি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের সেই ব্রত, জীবনের যে উনি ব্রত নিয়েছিলেন, ওনার যে স্বাভিমান, ওনার যে অভিমান, ওনার যে দেশ ও মাতৃকার প্রতি সহনশীলতা, দেশ ও মাতৃকার প্রতি পরম্পরা এবং হিন্দুত্বের ওপরে ওনার যে বিশাল অবদান, তাকে প্রাধান্য দেবার জন্য নরেন্দ্র দামোদর দাস মোদী সেদিন কাশ্মীরের 370 ধারাকে চিরতরে বিলোপ করে দিলেন। রাম মন্দির নির্মাণ করলেন। 3 তালাকের মতো একটা জঘন্য প্রথা মুসলিম মহিলাদের জীবন বিভীষিকাময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর নরেন্দ্র দামোদর দাস মোদী 3 তালাককে চিরতরে মুসলিম মা বোনেদের এই যে অভিশাপ, সেই অভিশাপ থেকে তাদেরকে মুক্ত করে দিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আর 2024 সালে এটা ওই জাতীয় পতাকার ইয়েতে ওই ইয়েতে বুঝে দাও, ঠিক আছে? ওই যে জাতীয় পতাকা, ওই ফুলটা খুলে দাও, তুলে নাও, ওটা তুলে নাও, ওই ফুলটার মধ্যে আছে, হ্যাঁ ওইটা দিয়ে দাও। জাতীয় পতাকায় আমি দৈনিক পুষ্পার্ঘ্য নিবেদন করি, কারণ জাতীয় পতাকাকে সম্মান দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। আর এই নিচের চ্যানেলটা এই আছে তো, ছেঁদা আছে, ওই ছেঁদার মধ্যে দিয়ে দাও। যাই হোক, তো আজকের 2024 সালের নির্বাচনেও মোদিজি আবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু যে মুসলমানদের জন্য এত কিছু করেছেন, হিন্দুদের জন্য এত কিছু করেছেন, তারপরেও এই 2024 সালের নির্বাচনে যেখানে আমাদের টার্গেট ছিল 400, এইবার 400 পারের এই যে ঘোষণা ছিল, সেই 400 পারের সংকল্প পূর্ণতা পেত যদি বিদেশের ষড়যন্ত্র, চীন, পাকিস্তান থেকে আরম্ভ করে আমাদের বিদেশি শত্রুদের তত্ত্বাবধানে আর ভারতীয় দেশদ্রোহী শয়তানদের তত্ত্বাবধানে যে উত্তরপ্রদেশে বিজেপি একা 75টা আসন পাবার মতো তাদের পরিস্থিতি একদম অনুকূলে ছিল, সেই উত্তরপ্রদেশে মুসলিম মা বোনদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে খটাখট 1 লাখ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, খটাখট প্রতি মাসে 8,000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, এই রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়ে উত্তরপ্রদেশ থেকে আমাদের 30টা 35টা আসন ওখানে কম হয়েছে,
কর্ণাটকেও এই রাজনৈতিক নোংরামি করে সেখানেও আমাদের কয়েকটা সিট কম হয়েছে। রাজস্থানেও ঠিক একই কারণে এইভাবে ভাঁওতাবাজি রাজনীতি করে ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টে যে সংখ্যাগরিষ্ঠতা 272-73টা দরকার সেই সংখ্যা হয়নি। তারপরেও গোটা ভারতবর্ষের জনতা জনার্দন 240টার উপরে সংসদ নির্বাচিত হয়েছে। বহু নাটক হয়েছে, ইন্ডিয়া জোট নামে চোরেদের জোট, চোরেদের গঠবন্ধন, এই নোংরা খেলা। তার পাশাপাশি নির্বাচন কমিশনারের মধ্যে এমন বেঈমান বিশ্বাসঘাতক আমাদের পশ্চিমবাংলায় দায়িত্বপ্রাপ্ত, পশ্চিমবাংলার নির্বাচনটাকে প্রহসনে পরিণত করে পশ্চিমবাংলায় যেখানে আমরা 30-35টা আসন নিশ্চিত জিতবে এরকম একটা বাতাবরণ তৈরি হয়েছে, এখানেও প্রথম 2 দফা নির্বাচন হয়ে যাওয়ার পরে হিন্দুদেরকে বাড়ি বাড়ি শাসিয়ে এসছে, হিন্দুরা যাতে ভোট কেন্দ্রে না পৌঁছতে পারে মারপিট করেছে। আমাদের প্রার্থীকে ওই হিরণ চট্টোপাধ্যায়কে ধমকি চমকি এইরকম ডায়মন্ড হারবারে সন্দেশখালির ঘটনা, এই ঘটনা তো আপনারা দূরদর্শনের মাধ্যমে বিগত কয়েক মাসের যে ঘটনা পরম্পরা সেখান থেকে আপনারা